বলরামের সাহায্যে ছদ্মবেশ নিয়ে তটিনীর সঙ্গে রাস্তায় দেখা করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম বলরামকে বলতে থাকে, বলরাম যে করে হোক এবার তটিনীর সঙ্গে আমার দেখা করাটা জরুরি। তখন এ কথা শুনে দেখা যাবে বলরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুই ভেবেচিন্তে কথাগুলো বলছিস তো? তুই তটিনীর সঙ্গে দেখা করবি? তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ আমি আমি ডিসিশন নিয়েছি, আমি আমি তটিনীর সঙ্গে দেখা করব। এ কথা শুনে বলরাম বলে, তোর যেটা ইচ্ছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি, আমি তোকে বাধা দেব না। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, তবে আমাকে তুই হেল্প করবি তো? যে করে হোক, যে করে হোক আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে, কিন্তু এমন ভাবে দেখা করব কেউ যাতে করে বুঝতে না পারে যে পরশুরাম এখনো জীবিত আছে। তটিনীকেও এমন ভাবে বোঝাবো যে ও যেন কোনোভাবে কাউকে বুঝতে না দেয় যে আমি জীবিত। ও সবাইকে দেখে দেখাবে যে এখনো পরশুরাম মৃত, পরশুরাম এখনো কোনোভাবেই পরশুরামের কোনো ট্রেস পাওয়া যায়নি। এ কথা শুনে দেখা যাবে বলরাম বলে, কিন্তু কিভাবে সেটা তো আমাকে বলবি। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, তুইও ছদ্মবেশ নিবি আর আমিও ছদ্মবেশ নেব, আর ছদ্মবেশ নিয়ে তটিনীর সামনে গিয়ে দাঁড়াবো। তোকে তোকে নিয়ে গেলে তুই ভালো করে ওকে বোঝাতে পারবি, কারণ কারণ ও বুঝতে পারবে, আর তা না হলে আমি একা গেলে ও ভেঙে পড়বে। তাই বলছি আমি তোকে সঙ্গে নিয়ে যাব, চিন্তা করবি না। আমি আমি ওকে বুঝিয়ে বলবো। তটিনী একদম চিৎকার করবে না। এখানে এখানে দাঁড়িয়ে আমি যা যা বলছি তা তা শুধু মন দিয়ে শোনো। এরপরে দেখা যাবে বলরাম ও পরশুরাম দুজনে নিজেদের কস্টিউম পরে নেয় আর বলতে থাকে, তবে এবার বেরোনো যাক। আর আমার কাছে খবর আছে তটিনী এখন বাজারে যাবে, আমাদের এটাই সুযোগ। এই সুযোগে ওর সঙ্গে হাউজিং কমপ্লেক্সের নিচে রাস্তার মাঝখানে দেখা করতে হবে, তা না হলে বাড়িতে গেলে লোকে সন্দেহ করতে পারে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই পরশুরাম ও বলরাম দুজনে বেরিয়ে পড়ে। এরপরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে তখনই দেখা যায় তটিনী বাজার করে আসছে। তখনই তখনই পরশুরাম তটিনীর সামনে গিয়ে দাঁড়ায় আর পরশুরামকে দেখে তটিনী বলতে থাকে, কি ব্যাপার, আপনি কি এভাবে আমার পথ আটকালেন যে? আর আপনার কি কোনো সমস্যা সমস্যা থাকলে বলতে পারেন। তখন এই কথা শুনে দেখা যাবে তটিনী বলে, তটিনীর কথা শুনে পরশুরাম বলে, না কোনো সমস্যা নয়, আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। তখন এই কথা শুনে বলরাম আড়াল থেকে বেরিয়ে এসে বলতে থাকে, আমি আমি বলরাম, আমি ছদ্মবেশ নিয়েছি, একদম চিৎকার করবেন না। আমি যে কথাগুলো বলছি সেগুলো শুধু মন দিয়ে শুনুন। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় তটিনী যখনই কথা বলতে যাবে ঠিক তখনই তটিনীর মুখ চেপে ধরে পরশুরাম। মুখে হাত দিলেই তটিনী পরশুরামের স্পর্শ বুঝতে পারে আর বলতে থাকে, কে আপনি? আপনার স্পর্শ কেমন যেন আমার খুব চেনা লাগলো। এই কথা শুনে পরশুরাম বলে, আমি তোমার শিবপ্রসাদ, আমি তোমার বাচ্চাদের বাবা। তুমি তুমি ঠিক ছিলে, আমি মরিনি, আমি এখনো জীবিত আছি। আমি তোমার সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ভেবেছি তুমি যদি কোনোভাবে কাউকে বলে দাও তবে তো অনেক ঝামেলায় পড়ে যাব। একটা কথা মাথায় রাখবে, আজকে পরীক্ষিত আজকে আমাদের ফ্ল্যাটে আসবে তোমাকে বদনাম করতে, যাতে করে সবাইকে দেখাবে যে তুমি ওকে সঙ্গ দিচ্ছ। ও তোমার ফ্ল্যাটে আসছে, আমার বাচ্চাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে, আমার বাচ্চাদের প্রচন্ড গিফট দিচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু কিন্তু ও জানে না যে ওর সঙ্গে আজকে কি হতে চলেছে। তুমি তুমি বরং উপরে চলে যাও, একদম ভাববে না, সমস্ত কিছু আমি হ্যান্ডেল করে নেব। তখনই তটিনী বলে, তুমি এতদিন কোথায় ছিলে? প্লিজ বাড়িতে এসো। তখন এই কথা শুনে পরশুরাম বলে, সময় হলে অবশ্যই আসবো তটিনী। এখন কেউ যেন না জানে যে পরশুরাম এখনো বেঁচে আছে, কেউ যেন কোনোভাবে ঘুণাক্ষরেও টের না পায়। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই এ কথা শুনে তটিনী আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এরপরে দেখা যাবে তটিনী এগোতে থাকে আর বারবার পরশুরামের দিকে তাকিয়ে থাকে। তখন পরশুরাম ইশারা করে বলতে থাকে, চিন্তা করো না তটিনী, খুব শীঘ্রই আমি চলে আসবো, অনেক অনেক তাড়াতাড়ি তোমার কাছে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো। আমার ছেলে মেয়েদেরকে দেখে রেখো। এরপরে দেখা যাবে তটিনী চলে যায়। তখনই একটি বড় গাড়ি এসে হাউজিং কমপ্লেক্সের সামনে দাঁড়ায়। এটা দেখে তখন পরশুরাম বলরামকে বলতে থাকে, দেখেছিস, আমার কাছে পাক্কা খবর ছিল, আমি তোকে বললাম না ওই ওই পরীক্ষিত সেন আজকে আসবে। এই দেখ, এই গাড়ি থেকে এখন পরীক্ষিত সেন নামবে আর অনেকগুলো গিফটস নিয়ে আসবে।
এরপরে গিফটসগুলো নিয়ে উপরে উঠে যাবে। মানুষকে তো দেখাতে হবে তটিনী গাঙ্গুলের চরিত্রটা খারাপ। এরপরে দেখা যাবে বলরাম বলে, এখন তুই কি করবি? তখনই দেখা যায় পরীক্ষিতের গাড়ি থেকে পরীক্ষিত নেমে পড়ে আর হাতে অনেকগুলো গিফটস নিয়ে হাউজিং কমপ্লেক্সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এরপরে দেখা যাবে বলরাম বলে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কি দেখবি নাকি কিছু করবি? তখনই এ কথা শুনে পরশুরাম বলে, ওকে আগে ঢুকতে দে, তারপরে না হয় সমস্ত খেলা খেলবো। এরপরে দেখা যাবে পরীক্ষিত ওপরে উঠে যায়। দরজায় নক করতেই তখনই লাট্টু দরজা খুলে দেয়। এরপরে দেখা যাবে পরীক্ষিতকে দেখে অবাক হয়ে যায় লাট্টু ও পিকু। লাট্টু পিকু বলতে থাকে, আপনি এখানে? আপনি তো এর আগেও এসেছিলেন, আজকে আবার কি চাই? আজকে আজকে কেন এসেছেন আপনি? আপনাকে এর আগে এসেছিলেন, একটা আঙ্কেল মেরেছিল, মনে নেই? তারপরে আবার এসেছেন। মাম্মি বলেছে যখন যখন অচেনা কেউ আসবে কিছুতেই ঘরে ঢুকতে দেবে না। মাম্মি, কোথায় তুমি? দেখো না, ওই আঙ্কেলটা আজকেও এসেছে। এরপরে দেখা যাবে তখনই তখনই তটিনী ছুটে আসে আর বলতে থাকে, কে এসেছে? এরপরে পরীক্ষিতকে দেখিয়ে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে এখানে তো আসতে বলা হয়নি। আপনি এখানে কেন এসেছেন? বারবার কেন আমাকে এখানে এসে সবার সামনে ছোট করছেন? আমি বুঝতে পারছি না আপনি কি চান। আপনার কি কি প্রয়োজন? আপনি কিসের জন্য এমনটা করছেন? আমাকে সবার সামনে বদনাম করতে আপনি এভাবে মরিয়া হয়ে কেন উঠেছেন বলুন তো? তখন এ কথা শুনে পরীক্ষিত বলে, আমি মরিয়া হয়ে উঠিনি। আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারো না? তুমিও তো আমাকে ভালোবাসো। তো তুমি বাচ্চাদের বোঝাও যে তোমাদের তোমাদের ভবিষ্যতে বাবা হবে নেনি, কারণ ওদের বাবা তো আর নেই, তাই না? তখনই তটিনী বলে, ওদের বাবা নেই তো কি হয়েছে? আমি ওদের বাবা, আমি ওদের মা। তবে তবে তোমার মতো আপনার মতো নোংরা জঘন্য চরিত্রের একজন লোককে আমি কিছুতেই আমার সন্তানের বাবা বানাতে পারি না। আর আপনার সঙ্গে তো আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। কেন অযথা মিথ্যে মিথ্যে কথাগুলো বলে সবার সামনে আমার চরিত্র নিয়ে কটাক্ষ করছেন বলুন তো? তখন এ কথা শুনে দেখা যায় পরীক্ষিত হাসতে থাকে আর বলতে থাকে, এটাই তো নিয়ম, তাই না? এটাই তো নিয়ম, এটাতে তো সবাই সবাই অভ্যস্ত। আমি আমি আপনাকে কিছুতেই সুখে থাকতে দেব না। আমি আমি এটার জন্য যে আপনাকে সুখে থাকতে দেব না, তার কারণে যে সুপারি নিয়েছি সেই সুপারিটা তো আমাকে কমপ্লিট করতে হবে, তাই না? প্রচন্ড টাকা নিয়েছি, সেই টাকার বিনিময়ে আপনাকে তো সমস্ত ভাবে ফাঁসাতে হবে। তা না হলে তো আমার টাকাগুলো কিছুতেই আমি হজম করতে পারবো না। সে টাকাগুলো তো ফিরিয়ে দিতে হবে। এ কথা শুনে দেখা যাবে তখনই তটিনী বলে, আপনি আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমার বাড়িতে এসে এরকম করে কথা বলছেন। আপনার কোনো অধিকার নেই আমার বাড়িতে এসে এভাবে কথা বলার। তখনই এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত বলে, আমি আমি বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে, তুমি কেন কেন বুঝতে পারো না? তখন এই কথা শুনে দেখা যাবে তটিনী তটিনী বলতে থাকে, আপনার ভালোবাসা মাই ফুড, আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন, আমার কাছে নয়। আপনার ভালোবাসা আপনি কখনো কখনো আমার কাছে দেখাতে আসবেন না, কিছুতেই না। আপনার ভালোবাসা আপনি কিছুতেই আমাকে দেখাবেন না, কারণ আপনি যে যে অন্যায়টা করছেন সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাবেন আপনি। কিছুতেই আপনি আপনি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। আমার বাচ্চাদের সামনে আমাকে এভাবে ছোট করতে পারেন না, কোনো অধিকার নেই আপনার। এরপরে দেখা যাবে পরশুরাম ও বলরাম ছদ্মবেশে ভেতরে আসে আর তখনই পরশুরামকে দেখে অবাক হয়ে যায় তটিনী। এরপরে দেখা যাবে তখনই পরীক্ষিত বলে, আচ্ছা, এই লোকটা কে? এই লোক দুটো কে? এই বৃদ্ধাগুলো বাড়িতে কেন ঢুকছে? তখনই তটিনী বলে, আমার বাড়িতে কে ঢুকবে কে না ঢুকবে সেটা কি আমি আপনাকে বলবো? আপনাকে আমি বলে দেখাবো যে আমি আমার বাড়িতে কাকে ঢুকাচ্ছি না ঢুকাচ্ছি? ওনারা ঢুকেছেন, আপনার সমস্যা কোথায়? আপনার তো সমস্যা হওয়ার কথা নয়, একদম সমস্যা হওয়ার কথা নয় আপনার। তখন এ কথা শুনে দেখা যাবে তখন পরীক্ষিত বলে, আমি বুঝতে পারছি না এই লোকগুলোকে। তখনই পরশুরাম পরীক্ষিতের গালে একটি ঘুষি মারে আর বলতে থাকে, তুই আবার এসেছিস? তোকে বারবার বলেছিলাম এখানে আসবি না, এখানে এসে বাচ্চাদের কিছুতেই ডিস্টার্ব করবি না, কিন্তু তোর কথা তো একটা কথাও কানে কানে যায় না। আমি কথাগুলো বললে তোর একটা কথাও ভালো লাগে না, সেই জন্য তোকে এবার শাস্তি পেতে হবে। বুঝতে হবে যে তুই ভুল করছিস, তোর এই ভুলগুলো সমাধান করে নিতে হবে। তোকে অবশ্যই ভুলগুলো বুঝতে হবে। ভুলগুলো কিছুতেই তুই তুই শুধরাচ্ছিস না, এবার তো তোকে অবশ্যই দেখাতে হবে যে ভুলগুলো কি করে শুধরাতে হয়। এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত বলে, আমি বুঝতে পারছি না তটিনী একে। তখনই
তখনই দেখা যাবে পরশুরাম নিজের মুখোশ খুলে ফেলে আর বলতে থাকে, আমি পরশুরাম, আমি তটিনী গাঙ্গুলির হাজবেন্ড, আর তুই যে ফাঁসানোর জন্য সমস্ত কিছু করেছিস সমস্তটা আমার কাছে ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, সমস্ত কিছু তুই নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিস, সমস্ত কিছু। এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনারা? আমি তো কোনোভাবেই এসব কথা বলিনি। তখনই পরশুরাম বলে, তুই এইমাত্র তটিনীকে বলছিলি সবটাই আমরা ভিডিও রেকর্ডিং করে নিয়েছি, আর তুই তুই কিছুতেই এসব কিছু করতে পারবি না। তোকে এবার বোঝাবো মজা কাকে বলে। এখানে তোকে আমি কিছুতেই আর বেরোতে দেব না। তুই যদি এখান থেকে না বেরোতে পারিস, তবে তবে কি করবি? তোকে যদি এখান থেকে বেরোতে না দিই, এখানে যদি ইনকাউন্টার করে দিই, আমার কাছে কিন্তু ইনকাউন্টার করে দেওয়ার পারমিশন আছে। আরেকজন আছে এখানে, আরেকটা অবতার বলরাম দেব, ও কিন্তু সবকিছু পারে। তখন এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত বলে, আমি বুঝতে পারছি না যে তোমরা তোমরা কি করে এখানে আসতে পারো। তখনই পরশুরাম বলে, অবশ্যই পারি, আমরা যেখানে খুশি সেখানে যেতে পারি, আর তোদেরকে শিক্ষাও দিতে পারি। তোরা যে অন্যায়টা করেছিস তটিনী গাঙ্গুলির ওপরে, তার বাচ্চাদের ওপরে, সেই অন্যায়টা তোদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আর আমার সন্তানদের বাবা হবি তুই? এতই সোজা? আমার সন্তানদের বাবা হওয়ার ইচ্ছেটা তোর পূরণ করে দেব আজকে। কিছুতেই তোকে আমার সন্তানদের বাবা হতে দেব না। তুই কি ভেবেছিলি এত সহজে তোরা আমার ওয়াইফকে কলঙ্কিত করে এত সহজে পার পেয়ে যাবি? কিছুতেই পারবি না তুই আমার ওয়াইফকে এভাবে ছোট করতে। তখন এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পরশুরাম বলে, কোথায় পালাবি তুই? কোথাও পালাতে পারবি না। তখনই লাট্টু ও পিকু এসে পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, পা, তুমি ফিরেছো? আমরা জানতাম তুমি ফিরে আসবে। তোমার উপর আমাদের বিশ্বাস ছিল যে তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না। আমাদের না বলে কোথাও যেতে পারে না। আমাদের পা অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। তখনই দেখা যাবে তটিনীকে বলতে থাকে, তোমরা ওদেরকে সামলাও, তুমি ওদেরকে সামলাও, আমরা দুজনে মিলে একে দেখে নিচ্ছি। এরপরে পরীক্ষিতকে আটকে রাখে আর বলরামকে বলতে থাকে, আমি আমি বলছি, ওকে ওকে তুই এমন ভাবে ট্রিট কর ও যেন কোনোভাবেই কারোর সামনে মুখ না খুলে যে পরশুরাম জীবিত। আর ওকে ওকে তুলে নিয়ে যা, আর ওর বিরুদ্ধে যত প্রমাণ আছে সমস্ত কিছু এভিডেন্স হিসাবে আমি আমার কাছে রেখে দিলাম, কোর্টে সমস্তটা পেশ করা হবে। তখন তটিনী বলে, ও যদি সবটা বলে দেয়? তখনই পরশুরাম বলে, ওর একটা মোক্ষম অস্ত্র আমার কাছে আছে। ও যদি সবটা বলে দেয় তবে সেই অস্ত্রটাই আমি কাজে লাগাবো। আমি ওকে তো ফাঁসাবোই। ওর বাবাকে আমার হেফাজতে রেখেছি, ওর বাবাকেও আমি শেষ করে দেব। এ কথা শুনে পরীক্ষিত অবাক হয়ে যায়। পরীক্ষিত বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আমার বাবাকে আপনি আপনার কাছে রেখেছেন মানে? আমার বাবাকে আপনি এভাবে আটকে রাখতে পারেন না। তখনই পরশুরাম বলে, তবে মুখ খুলবি না। মুখ খুললে তোর বাবাকে একদম মেরে দেবো। আর যদি মুখ না খুলিস তবে অবশ্যই তোর বাবাকে তুই ফিরে পাবি। এখন ডিসিশন নে তুই যেটা তোর ভালো লাগে তুই সেটাই করবি। তোর যেটা ভালো হবে তুই সেটাকে প্রাধান্য দিবি। এটুকুই আমি তোকে বললাম। এ কথা শুনে দেখা যাবে পরীক্ষিত বলে, আমি বুঝতে পারছি না আপনারা কি চাইছেন। তখনই পরশুরাম বলে, ঠিকঠাক স্টেটমেন্ট দিবি, কোর্টে সবার সামনে বলবি যে তটিনী গাঙ্গুলি নির্দোষ। তটিনী গাঙ্গুলি কোনোভাবেই তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুই ওকে ফাঁসিয়েছিস। পারবি তো? তখন এ কথা শুনে পরীক্ষিত বলে, হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই বলবো, কিন্তু আমার বাবার কোনো ক্ষতি করো না। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হয়, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তখনই পরশুরাম বলে, তটিনী, আজকে যেতে হবে। লাট্টু পিকু, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, কাউকে কখনো বলবে না তোমাদের পা ফিরে এসেছে। তোমাদের পা যে এতদিন ছিল না, তোমরা যেভাবে ছিলে ঠিক সেভাবেই থাকবে। কেউ যেন বুঝতে না পারে তোমাদের পা এখনো জীবিত আছে। এ কথা শুনে দেখা যাবে তখন তখনই লাট্টু পিকু বলে, হ্যাঁ পা, আমাদের আমাদের আমরা কাউকে কখনো বলবো না যে আমাদের পা জীবিত আছে। যেদিন তুমি নিজে ফিরে আসবে সেদিন আমরা সবাইকে বলবো, দেখো আমাদের পা মরতে পারে না, আমাদের পা ফিরে এসেছে, আমাদের পা জীবিত আছে। সেদিন না হয় আমরা সবার কাছে মুখ খুলে বলবো। তখন এ কথা শুনে লাট্টু পিকুকে কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় পরশুরাম, আর বলরাম নিজের ছদ্মবেশ সেরে পরীক্ষিতকে তুলে নিয়ে যায়। তখনই সৌরভ বলে, কি ব্যাপার, ওকে কেন কোর্টের থানায় নিয়ে এসেছিস তুই? তখনই পরীক্ষিতকে দেখে বলরাম বলতে থাকে, ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। ও যে সমস্তটা জালিয়াতি করেছে, তটিনীকে ফাঁসিয়েছে, ও নিজের মুখে সমস্তটা স্বীকারোক্তি দিয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় সৌরভ।